গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে একটা ছবির একটা অংশের ব্রেকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। এখন কথা হচ্ছে যে একটা ছবিতে যদি মাল্টিপুল অবজেক্ট থাকে দেন মাল্টিপুল অবজেক্ট বাদ রেখে বাকি অংশটুকু ডিলিট করা লাগে, দেন সেইটা আমরা কিভাবে করবো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা দেখবো, আমরা কাজ করবো। Even গত ক্লাসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা আমাদের খুব একটা বেশি ভালো হয়নি, তো আজকে যাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা ভালো হয় বা কিভাবে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কি ম্যাচ করে দেন সেই বিষয়গুলো নিয়ে একটু খেয়াল রাখবো। তো এইটার জন্য আমরা প্রথমে একটা ছবি নিতে হবে আমাদের। দেখছি না। রাবু, ওকে, ঠিক আছে। দেন এখানে এই ছবিতে মানুষ কয়জন? এই ছবিতে কিন্তু মানুষ দুইজন, তাই না? তো জি এই ভাইয়া। ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই দেন তাহলে আমাকে কিভাবে রিমুভ করতে হবে সেই বিষয়টা আজকে আমরা দেখবো। দেন আমি একটু তাড়াতাড়ি করবো আজকে। ঠিক আছে, তো আমার এটা যে পারফেক্ট করে যে করবো বিষয়টা এরকম না, দেন আমি যতটুকু পারি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। মানে আপনারা তো কিভাবে পারফেক্টলি করতে হয় সেটা তো জানেনই, দেন আমি আজকে এতটা পারফেক্টলি করার চেষ্টা করবো না। দেন কিভাবে হচ্ছে দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তো সেটা নিয়ে কাজ করবো।
এটা জুম করে অনেক পারফেক্টলি করা যাবে, বাট আমার হাতে এখন এত সময় নেই। দেন আমি যেরকম ভাবে হচ্ছে দেন ওই করে নিচ্ছি। আপনারা সবাই ফটোশপ ইনস্টল করছেন নাকি কারো সমস্যা হয়েছে, ইনস্টল হচ্ছে না এরকম কোনো সমস্যা আছে কারো? No bien. দেন এইটা একটা হলো।
আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেন আমার দুইটাতে এরকম এরকম ভাবে আমি কি করলাম কি করলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যেটা করতে হবে, এখন দুইটাতে আমার কি করতে হবে, পাথ করা হলো। দুইটাতে হচ্ছে আমি পাথ করছি, দেন এখন আমার দুইটা অংশ সিলেক্ট করতে হবে। দেন প্রথমে ই করে নেই, এটা ব্যাকগ্রাউন্ডটা লক ছাড়াই নেই, আনলক করে নিলাম। দেন এখন রাইট ক্লিক নিয়ে ভাইয়া লক হয়ে থাকার মানেটা কি? ব্যাকগ্রাউন্ড লক হয়ে থাকা? ব্যাকগ্রাউন্ড লক হচ্ছে মানে ওই ব্যাকগ্রাউন্ডে আপনি ই করতে পারবেন না। দেন এই ব্যাকগ্রাউন্ডে আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন না, যদি লক হয়ে থাকে লক ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসবে। দেন ব্যাকগ্রাউন্ড যে একবার ডিলিট করে দিবেন, এরকম অপশন পাবেন না বা করতে পারবেন না। ও আচ্ছা, জি ভাইয়া। দেন যদি লক হয়ে থাকে তাহলে কি সমস্যা হয় তা আমরা দেখতেছি। এখানে ম্যাক্স সিলেকশন ফিদার 0.5 পিক্সেল চাইছে, দেন দিলাম আমরা। তো এটা সিলেক্ট হয়ে গেল, বাট এটা কিন্তু সিলেক্ট হলো না। এখন এইটা যদি ম্যাক্স সিলেকশন করি, হচ্ছে হচ্ছে না।
নাকি দুইটা ভাইয়া একসাথে হবে না? তাহলে আমি শিফট চেপে ওকে, হবে না কেন? হবে। দেন এটা কি বাইরের অংশটুকু সিলেক্ট হয়েছে, ভিতরের অংশটুকু সিলেক্ট হয় নাই। দেন কন্ট্রোল শিফট হাই চাপি, শুধু এই অবজেক্টটা আমার সিলেক্ট হয়ে গেল। দেন 5 সহ সিলেক্ট হয়েছে না। আচ্ছা, ম্যাক্স সিলেকশনে দেন এটা নিউ সিলেকশন দিলাম, ডাবল হচ্ছে কিনা। আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল ভাইয়া আপনি এখন কোনটা দিলেন? কন্ট্রোল অল্টার আর ইন্টার? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ইন্টার চাপার পরে মানে যতগুলা পাথ ছিল দেন ততগুলা পাথ কিন্তু আমার একবারে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ডিলেট চাপি কি হবে? তো ডিলেট চাপলে আমার কিন্তু প্রবলেম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ব্লক থাকবে, দেন আরেকটা ব্যাকগ্রাউন্ড আমার চলে আসবে। এখন যদি ডিলেট চাপি তাহলে কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে দেন সেটা কিন্তু মানে আমার সিলেক্টের বাইরে যেটা আছে, তো সেটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। দেন কন্ট্রোল কন্ট্রোল ডি চাপি, এস আসতেছে, কন্ট্রোল ডি, ওকে। কন্ট্রোল ডি চাপলে দেন এইখানে আমি এই ইমেজটা নিয়ে তাহলে কিন্তু আমি অন্য আরেকটা ইমেজের সাথে অ্যাড করতে পারবো।
সাপোজ এই ইমেজটা আমি ডাউনলোড করি। আমি এই যে এই টাইটেল গুলো আছে না, এই টাইটেল গুলো সহ যখন কপি লেখা আসবে তখন আমি এটা ছাড়তেছি। তারপর হচ্ছে এটার নাম হচ্ছে মুভ টুল। এই যে এটা হচ্ছে মুভ টুল। ভাইয়া আবার একটু বলেন টাইটেল গুলো কি? হ্যাঁ, আবার একটু বলেন। আচ্ছা, আপনারা যখন ইমেজ ড্রপ এন্ড ড্র্যাগ করবেন তখন এই টাইটেল গুলো লেখা দেখছেন না, এখানে হ্যাঁ, এখানে এখানে এই সুজা আপনারা নিয়ে এসে সাইডে দিবেন। ঠিক আছে, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এই সুজা। আপনি যদি ইমেজের মধ্যেই করেন তাহলে কিন্তু এটা ওরকম ভাবে আসবে। তো এটা আমি পাশে নিয়ে আসলাম, দেন এইখান থেকে আচ্ছা, এটা উপর নিচে করা যায়। এটা আমি একটু নিচে নিয়ে আসলাম। ধরেন এখান থেকে যদি আরো ফাইল এড করা হতো তো এই কমায় যাইতো। এখানে রাইট ক্লিক নিয়ে দেন এখানে ডিফারেন্ট টাইপ অফ ফাইল আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনারা যদি চান যে দুই তিনটা ফাইল, আরো দুইটা ফাইল একসাথে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এটাও কিন্তু পসিবল। দেন এটা এইখানে নিয়ে এসে কপি যখন লেখা উঠবে না, দেন তখন আপনারা এখানে ছেড়ে দিবেন। ছেড়ে ও দিলে আচ্ছা, কিন্তু কপি লেখা ওঠার পরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে নিয়ে আসলে কিন্তু কপি লেখা উঠবে, বাট এইদিকে নিয়ে আসলে কিন্তু প্লাস লেখা উঠবে। ঠিক আছে, তো এই ফাইলগুলা আসতে সময় নেবে। Then আসলে পিসি কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে এত বেশি ফাইল একসাথে নিয়ে আসা কখনোই উচিত না, কারণ হ্যাং করে দেবে। তো আমি আমার পিসি কনফিগারেশন খুব একটা বেশি ভালো না, তো আমি অনেকগুলো ফাইল একসাথে নিয়ে আসছি দেখে আমার পিসি কিন্তু হ্যাং করে গেছে। এটা কিন্তু আপনারা কাজ করতেছেন। আমি এটা সেভ করে নিই। ওকে, এই ছবিটা এই মুভ টুল দিয়ে আপনারা ভালোভাবে দেখেন। মুভ টুল দিয়ে এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এরকম ভাবে দেন আমি যেটাতে নিয়ে যাচ্ছি সেইটাতে এই ভিতরে নিয়ে আসলে আবার কিন্তু এখন দেখেন প্লাস চিহ্ন আসছে। তখন আমি এখানে এটা ছেড়ে দিব। Then এটা ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু এখন চলে আসবে। তো জুম আউট করব, বা জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস চাপবো।
দেন আমার এই ফুল ছবিটার মধ্যে একটা বক্স দেখা যাবে। এই বক্সটা যদি না দেখা যায়, এখানে টিক যদি তোলা না থাকে, দেন এই বক্সটা দেখা যাবে না। এই টুলটা সিলেক্ট করতে হবে। দেন এই টুলটা সিলেক্ট করার পর আপনার শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোল বক্স এইখানে যদি আপনি টিক দিয়ে দেন, তাহলে বক্সটা দেখা যাবে। এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে এটা টানাটানি করা যায়, ছোট বড় করা যায়। অল্টার অল্টার ধরে যদি আপনি টানাটানি করেন, তাহলে এটা সব দিকে সমানভাবে বড় ছোট হবে। ঠিক আছে? তো অল্প একটু করার জন্য আপনার ধরেন শিফট চাপ দিয়ে কাজ করলে দেন এইটা কি করা যায়। তো আপনার যতটুকু দরকার অতটুকুই নেবেন। দেন তারপর একটা ইন্টার দিতে হবে, তাছাড়া কিন্তু ঠিকঠাক কিন্তু কাজ করবে না। কিন্তু এই দেখেন উপরে কিন্তু একটু ফাঁকা থাকলো। তো ফাঁকা যাতে না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আর ফাঁকা নেই। আমি আবার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমি জুম করে দেখি, হ্যাঁ এখন ফাঁকা নেই। দেন এখন আমি যেটা করতে পারি, এটা তো এটা, দেন এই ইমেজটা আবার এই যে দেখেন, এখন এদিকে নিয়ে গেলে কিন্তু মুভ চিহ্নটা চলে যাচ্ছে। এই যে এই বক্সটার ভিতরে আছে না, ভিতরে আসার পরে যখন এই কালো চিহ্নটা আসবে, দেন এখানে কিন্তু কালো চিহ্ন প্লাস হচ্ছে দুইটা আসছে। দেন এইখানে যখন আসবে, তখন আমরা এইটাতে নিয়ে আসবো। এই ফাইলটার নামে আমরা যদি করি, দেন এটার ভিতরে যদি নিয়ে আসি, এখানে যদি ছেড়ে দেই, তাহলে কিন্তু এখন চলে আসছে। দেন কন্ট্রোল বক্স ধরে যদি আমরা বড় ছোট করি, দেন এটা ম্যাচ করে নি। তো এই যে এই কোণাখানি ধরে আমরা এটা চাইলে আঁকাবাঁকা করতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন এই ছবিটারে কিন্তু আমরা ইউনিক বানাইতে পারি। মানে তখন কিন্তু আর ছবি কপি করা হলো না, বাট দেখবেন যে এখন কি এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু 1 2 3 RF বা এটা একটা পেইড সাইট থেকে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি দেখে, এগুলো কিন্তু একটা কি আছে, কিছু চিহ্ন কিন্তু লেখা আছে, ওয়াটারমার্ক আছে। ওয়াটারমার্ক করা আছে। তো এই ওয়াটারমার্ক করা ইমেজগুলো কিন্তু আমরা নিব না, দেন আমাদের কিন্তু কপিরাইট ধরবে, অথবা প্রফেশনালিজম একটা ভাব থাকবে না। তো এই টাইপের ইমেজগুলো আমরা কি করব, এই টাইপের ইমেজগুলো আমরা আর নিব না, এখানে নিয়ে কাজ করবো না। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারলেন যে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, দেন কিভাবে কাজ করতে হয়। তো একটা ইমেজে যদি মাল্টিপল সেকশন থাকে বা মাল্টিপল অবজেক্ট থাকে, দেন এই অবজেক্টগুলো আলাদা আলাদা কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে কাজ করবেন, সেই অপশনগুলো কিন্তু আপনারা আপনারা করতে পারবেন না? জি ভাইয়া, জি ভাইয়া, চেষ্টা করলে হয়তো পারবো। পারবো ভাইয়া। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করতে হবে। আপনাদের চেষ্টা করতে হবে। আপনারা কাজ করবেন। ভাইয়া এখন এটা সেভ করার জন্য কি প্রেস করা লাগবে? আচ্ছা, এটা সেভ করার জন্য মানে ফুললি এমনি সেভ করার জন্য কন্ট্রোল এস,
পিএইচডি ফাইলে সেভ করার জন্য আমরা যদি এটা পিএইচডি ফাইলে সেভ করতে চাই কন্ট্রোল এস, দেন আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন। এই নাম আছে, এই নামে নিচ্ছে না। দেন কন্ট্রোল এস হচ্ছে পিএইচডি ফাইল। আপনার যদি পরবর্তীতে এডিট করা লাগে, আপনি যদি ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তাহলে কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করতে হবে। দেন আপনি এটা ওয়েবসাইটে ব্যবহার করার জন্য উপযোগী করে এটা সেভ করতে পারবেন। Then তো এখন ওয়েবসাইটের জন্য এটা তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নাই। এটার সাইজ কত হচ্ছে 172 কেবি হচ্ছে। দেন আমি যদি এটার জেপিজি তে সেভ করি, দেখেন জেপিজি তে এটার সাইজ কত নামে আসতেছে, দেখতে পাচ্ছেন এখানে এখানে কত আসছে? 34 হ্যাঁ 34.5K 34.5। আর এই সেম ছবিটা সেম কোয়ালিটিতে এখানে আমি যদি কোয়ালিটি বাড়ায় দেই, দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাইজটা বাইরে যাবে। তো আমি এখানে মিডিয়াম কোয়ালিটি দিলে এটা 30 পর্যন্ত রাখলে ওয়েবসাইটের জন্য ব্যবহার করার কোনো সমস্যা হয় না। দেন আমি যদি এটার পিএনজি তে দেই, তো পিএনজি তে দিলে এখানে ওই ইমেজ কোয়ালিটি থাকতেছে না। দেন পিএনজি প্রিন্ট করে দিতে, এখানে পিএনজি এই ভার্সনে পিএনজি তে দিলে ইমেজ কোয়ালিটি দেখেন, পিএনজি 24 এ দিলে এটা কত আসতেছে 334 আসতেছে। পিএনজি 8 এ দিলে 172 172। আর আমি যদি জেপিজি তে দেই, জেপিজি দিলে 34 কোয়ালিটি যদি একটু বাড়ে, মিডিয়াম আছে, এখানে যদি হাই দেই, হাই দিলে 64। দেন আমি যদি ভেরি হাই দেই তাহলে 108। দেন ম্যাক্সিমাম যদি দেই তাহলে 208 পর্যন্ত হচ্ছে। 100% কোয়ালিটি ওয়েবসাইটের জন্য আমরা যখন ইউজ করব, দেন আমাদের মিডিয়াম দিলে চলবে, কারণ মিডিয়ামটাই মোটামুটি বোঝা যায়। তো আমি যদি মনে করি যে না মিডিয়ামে আমার ইমেজ কোয়ালিটি খারাপ আসছে, দেন সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে ভাইয়া কত কেবি পর্যন্ত কি করা যায়? কিসের ওয়েবসাইটের ছবির সাইজটা কত কেবি করে, মানে আমরা হচ্ছে কি? এখানে কোয়ালিটি দেখব। কোয়ালিটি আমরা মিডিয়াম রাখবো, বাট লো রাখবো না। লো রাখলে কি হবে, অনেকগুলা পিক্সেল চলে যাবে, দেন এই ইমেজের কোয়ালিটিটা অনেক খারাপ হবে, দেন দেখতে ভালো লাগবে না। তো আমরা মিডিয়াম অথবা হাই রাখতে পারি। তো মিডিয়াম দিয়ে যেহেতু যে পরিমাণ সাইজ আসে সেটাই আমরা রাখবো। তো এটা আসলে ডিপেন্ড করবে ইমেজের ওয়াইড, হাইট এবং রেজুলেশনের উপরে। সেম ইমেজটাই, এই ইমেজটা যদি সেম থাকে, দেন আমি যদি এটার রেজুলেশনটা বাড়াই দিলে কিন্তু ধরেন হাইট ওয়েট যা আছে তাই থাকলো, আমি রেজুলেশনটা বাড়াই দিলাম।
দেন এখন যদি আমি কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করি, এখন ইমেজের সাইজ কত হচ্ছে? 2.79। 079 এখানে কিন্তু এমবি তে আসতেছে, এম আসছে কিন্তু। এমবি তে চলে গেছে। দেন দেখেন রেজুলেশনের জন্য কিন্তু ওয়াইড হাইট দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমরা যদি জেপিজি তে দেখি, জেপিজি তে কম আসতেছে, কিন্তু তাও কিন্তু 1 এমবির উপরে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম কোয়ালিটিতে। তো মিডিয়াম কোয়ালিটিতে যদি দেখি 243 কেবি, বাট এই রেজুলেশনের জন্য কিন্তু এটার হাইড ওয়েট কিন্তু বেড়ে যাচ্ছে, ইমেজ সাইজের হাইড ওয়েট। তো আমি কিন্তু এই ইমেজ সাইজ কত নিয়েছিলাম, ইমেজ সাইজের হাইড ওয়েট কিন্তু আমরা যদি দেখি, আচ্ছা ইমেজ এটা লক হয়েছে, এটা আনলক। আচ্ছা আনলক যদি দেই, এখানে 800 দেন আমরা যদি পিক্সেল যদি বাড়াই দেই, এটা যদি লক থাকে, দেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা বাইরে যাবে, হাইট ওয়েটটা অটো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেন এখন যদি কন্ট্রোল শিফট অল্টার এস দেই, এখন কিন্তু খুব একটা বেশি আসতেছে না, ওই হাইট ওয়েট কিন্তু আগের মতোই হইতেছে। দেন রেজুলেশনটা এটা খেয়াল রাখতে হবে, অনেক সময় এটা স্কেলিং থাকে, অটো স্কেল হয়ে যায়। তো তাও জেপিজিতে ম্যাক্সিমাম কোয়ালিটিতে 211, মিডিয়াম কোয়ালিটিতে 40। দেন এটা কিন্তু বাড়ছে, বাড়ছে না? মিডিয়াম কোয়ালিটিতে আগে কত ছিল, 34 ছিল না? জি ভাই 34 ছিল, এখন 40 হয়েছে। আগে 34 ছিল। তো রেজুলেশনের জন্য কিন্তু আমার সাইজটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমার খেয়াল রাখতে হবে। দেন এটা যদি আমি সেভও করি, এটা আমি সেভ করলাম, এটা আমার প্রসেস সেভ করা হলো। আচ্ছা TDM01, এখানে গতকালকে আমরা যে জায়গায় সেভ করছিলাম সেই জায়গায় এটা সেভ করা আছে। এখানে সেভ করা আছে। আমরা ফাইল থেকে কিছু জিনিস কমাই, এটা এখানে দরকার নেই।
ওকে, এখন এটা যদি আমি জুম করি, দেখেন আমি যদি একটু জুম করি, 18, 19, 20, 21, 22, 23, 100% পর্যন্ত জুম করছি। এটা এত দূর থেকে এত দূর পর্যন্ত দেখাচ্ছে সাধারণভাবে 300 রেজুলেশন পার পিক্সেলে, বাট জুম করছি, কোয়ালিটিটা তো দেখে রাখছেন তাই না? এখন আমি যদি এটা ইমেজ রিসাইজ থেকে 800 থাকলো, রেজুলেশন থাকলো 72, ওইবারে 72 রেজুলেশনে যদি হাইট ওয়েট এরকম থাকে, দেন সেইটা যদি আমি আবার সেট করি, এর আগে কি 300 পিক্সেলের দিছিলাম না, হাইট ওয়েট এত ছিল নাকি? হ্যাঁ, then JPG quality medium, এটার কোয়ালিটিও কিন্তু সেমই থাকতেছে তো, নাকি আলাদা হচ্ছে? হাইট ওয়েট, আচ্ছা আমরা যদি পিক্সেল দিয়ে ডিফারেন্ট করে দেই, দেন সেই ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। মানে আমরা যদি পিক্সেল নির্দিষ্ট করে দিই একটা ইমেজে, যে হাইট ওয়েট যদি নির্দিষ্ট করে দিই, তাহলে আসলে এই চেঞ্জটা বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি
ই করে দেই, আচ্ছা তো প্রশ্ন করছে হাইড্রাইট পিকচার। আচ্ছা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আসলে এইভাবে সেটা বোঝা হবে না। সেটা কথা হচ্ছে যে আমরা যখন মানে 300 পিক্সেল, যদি 72 পিক্সেলের জায়গায় যদি 300 পিক্সেলের একটা ইমেজ করি, এটা ইমেজটা ক্রপ করলে ভালো বোঝা যাবে। দেন এই একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি যদি কি করি, ক্রপ করতে চাই, ক্রপ দিয়ে then এখানে কিন্তু রেশিও আছে। ইমেজের হাইট যদি নেই আমি 800 পিক্সেল, হোয়াইট নিলাম 800 পিক্সেল, রেশিও হচ্ছে 00 পিক্সেল, then 00 পিক্সেল, 600 পিক্সেল, পিক্সেল পার ইঞ্চ। ওকে, এতটুকু ইমেজ আমার সিলেক্ট হলো। দেন আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমার এইটা আসলো। এইটা যদি এখন আমি জেপিজিতে সেভ করি, 21 পিক্সেল আসতেছে। দেন ইমেজ কোয়ালিটি হাই রাখলাম, এটা ওয়েবসাইটে ইউজ করবো না। দেন এটা কতটুকু অংশ আছে আর হিস্টোরি থেকে আমি এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে রেজুলেশন আমি এখানে 72 দিই। সেভ করলাম। ওকে,
বাট 96 হচ্ছে কেন? এখানে অটোমেটিক্যালি 96 নিচ্ছে কেন? হচ্ছে এটা রেজুলেশন অটোমেটিক্যালি 96 চলে আসতেছে। এই জন্য আসলে আমি মানে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে না। ওকে, এটা ওয়েব ভার্সনে করতেছি দেখি মেবি অটোমেটিক্যালি এটা এরকম হচ্ছে। বাট আমি এখন তাহলে এটা পাতাম কন্ট্রোল শিফট এস যদি দেই, আমি যদি সেভ এস থেকে এখান থেকে যদি আমি জেপিজি ফরম্যাটে সিলেক্ট করি, দেন দেন কোয়ালিটি এখানে আমি মিডিয়াম দিলাম। ওকে, তারপর হচ্ছে এটা 72 পিক্সেল ছিল, দেন আমি 30 পিক্সেল বা ইঞ্চি দিলাম। তারপর দিলাম। ওকে, আমি যেটা দেখাতে বা বোঝাতে চাচ্ছিলাম সেটা এখন হচ্ছে না, আমার ওই ফাংশনটা মনে নাই। দেন কোনো একটা কারণ তখন আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন অন্য ভার্সন গুলো ছিল, তো এই ভার্সনে আমি সেটা করতে পারতেছি না। আহ, তো আমাকে এই জিনিসটা আগে দেখতে হবে, দেন তারপরে আমাকে আপনাদের দেখাতে হবে।
ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া তো এই রেজুলেশনটা কি, জিনিসটা এরকম ধরেন 72 রেজুলেশনের একটা জিনিস, আমাদের তো অনেক ধরনের ছবি থাকে, একই ছবি যদি থাকে বিভিন্ন রেজুলেশনের, সাপোজ হচ্ছে, হ্যাঁ ওকে, এগুলো আমি কেটে দিই। এই একটা ছবি, আমি এখানে ক্লিন করলাম প্রথমে, ক্লিন করে রেজুলেশন আমি হচ্ছে 300 দিয়ে যদি করি, এটা কত আছে এটা, আচ্ছা এটা কত আছে, আর এইটা নিব, এটা না, এটা নিব, এটা রেজুলেশন কত আছে আমি দেখি দিই। না, এটার রেজুলেশন 72 আছে। এটা রেজুলেশন কত আছে, 96 আছে। এখন যদি আমি এই যে ছবিটা আছে, দেন সেই ছবিটার ফুল অংশটুকু যদি 300 রেজুলেশনে ক্রপ করি, ক্রপ করে যদি আমি সেভ করি, দেন কোয়ালিটি মিডিয়ামই থাকলো, তারপর আমি যদি সেভ দেই, আহ, তারপর আমি একটু ব্যাগে যাই, এই ছবিটা ওপেনে যাই, ওপেনে যেয়ে এটা রেজুলেশন আমি 72 করে, তারপর হচ্ছে এই ছবিটাই আমি যদি ওইটা কি কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে সেভ দিছিলাম, না কিসে সেভ দিছিলাম ওইটা? ভাইয়া আগেরটা, হ্যাঁ, ভাইয়া একটা পিএসডি ফাইলও ছিল, আবার ওয়েবসাইটের জন্য হচ্ছে সেভ দিছিলেন, দুইটাই আছে। then এইটাতে যদি আমি এইভাবে যদি সেভ দেই, তো এইটা যদি আমি জুম করি, বা এটা যদি এইভাবে জুম করি, then আমি এখন দেখি এটার সাইজ কত হয়েছে, 1900, তারপরে size কত হয়েছে? 1932, no, সেটা হচ্ছে না,
এই ভার্সনে আমার কাজ করার প্রবলেম হচ্ছে, দেন এই ভার্সনে আমি কাজ করবো না। দেন আমি হচ্ছে ফটোশপের আগের যে ভার্সন গুলো আছে সেটাতে একটা জব নিয়ে আমি কাজ করতে, এটাতে আমি পারতেছি। আসলে আমি কিন্তু প্রফেশনাল ফটো ডিজাইনার না, বা সেই জন্যই হয়তো আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটার, দেন ফটোর কাজ করার জন্য মাঝে সাঝে একটু জানা লাগে। তাছাড়া আমার 6 মাসের গ্রাফিক ডিজাইনের কোর্স করা ছিল, দেন প্র্যাকটিস করা হয় না তো অনেকদিন। আমার এই কোর্সটা করা ছিল হচ্ছে তাও 5-6 বছর আগে। এখন সেই জন্যই এখন প্র্যাকটিস না থাকার কারণে অনেক কিছু ভুলে গেছি। বাট যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা না বুঝলেও চলবে, দেন আমরা কাজ করতে পারবো।
then এখানে 300 ডিপিআই আসতেছে। অনেক সময় ফটোশপের ভার্সনের জন্য অনেক কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু 72 ডিপিআই আসতেছে। তো এখন আমি যদি এটা জুম করি, ধরেন এটা কত পার্সেন্ট জুম করা আছে, সাপোজ 21% বা 35%, 50% জুম করলে আমার আপসা আপসা বা এরকম বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ইমেজটা যদি আমি 50% জুম করি, তার চেয়ে কোয়ালিটি খারাপ হবে। মানে সেম হাইট ওয়াইড এর একটা ইমেজের রেজুলেশনের জন্য কি হয়, ইমেজ কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। বাট সেটা আমি এখানে বাট এটা তো মনে হচ্ছে যে সমানই দেখাচ্ছে না, নাকি? আমি আবার ওপেন করে দিই। ওকে, যতটুকু বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে 50%-এ এইটাটা কিন্তু একটু কম বোঝা যাচ্ছে। এটা কিন্তু অনেক ঘোলা হয়ে গেছে। দেখেন এটা 72 পিক্সেলের যেটা আছে এটা কিন্তু অনেক ঘোলাটে লাগতেছে এই লেখাটা। আর 300 পিক্সেলের যেটা আছে সমানই দুইটা। আসলে এটা এভাবে বোঝানো যাবে না। দেন আমি এটা হচ্ছে না, তো আমি এখন নেক্সট টপিকে যাব। তো এটা আমাদের মেন কাজ না, আমাদের মেন কাজ হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারা বা না পারা। সেটা আমার কাজে লাগবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। তো এই ইমেজ গুলোতে আমাদের লেখালেখি করতে হবে। তো আমরা বিভিন্ন ডিজাইনের লেখালেখি করতে পারি কি দিয়ে, টাইপ টুল দিয়ে। দেন লেখালেখি করার জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করব। তো টাইপ টুল দিয়ে আহ, এখানে কিন্তু লেখা আছে, বাট এটার সাইজ অনেক ছোট, ওই জন্য বোঝা যাচ্ছে না। Then this আলামিন বানান কি ঠিক আছে? ভাইয়া LIA হবে, পার্লিয়ামেন্ট, LIA। এল পার্লামেন্ট। Then এটা হয়ে গেল। তো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। দেন বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে?
দেন আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি। তো ক্যানভাতে আমরা যেরকম কাজ করছি ক্যানভার চেয়ে এখানে আরো অনেক বেশি অপশন আছে। দেন এখান থেকেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট আছে। Then এটা আমরা চেঞ্জ করলাম। দেন এই লেখাগুলা যাতে আরো ফাঁকা ফাঁকা দেখায় সেই জন্য আমরা কি করতে পারবো, দেন এটা যদি আমরা বাড়াই দিই লেখাগুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দেন এটা কমাই দিলে কি হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি আমাদের যদি মাল্টিপল লাইন থাকে, দেন একটা লাইনের ভিতরে কিন্তু এখন আরেকটা লাইন চলে আসতেছে। তো এটাকে আমরা এইটার জন্য আমাদের যেটা করতে হবে, properties হচ্ছে type to আচ্ছা advanced properties type layer, then আমরা এখানে টাইপ টুল নামে আরেকটা টুলস আছে, দেন সেটা আমরা নিয়ে আসবো। ক্যারেক্টার প্লেট, হ্যাঁ ক্যারেক্টার প্লেট, দেন এটা যদি দেন ইন্টার দিচ্ছি, বাট এখানে কি হচ্ছে একই লাইনে চলে আসতেছে। তো এইটা যদি হয় তাহলে আমরা কি করবো, দেন সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা প্রথমে টাইপ টুল দিয়ে যদি টাইপ করে নিই, টাইপ করতে চাই, দেন নতুন একটা আমাদের করে নেয়, নতুন একটা বক্স এটা এরকম ভাবে ড্রপ এন্ড ড্র্যাগ করে নেওয়া, দেন সেই বক্সের ভিতরে আমাদের লেখালেখি করা। বাট এখানে যতই লেখালেখি করা হচ্ছে এটা কিন্তু একটা আরেকটার ভিতরে ঢুকে যাচ্ছে। দেন আমরা যদি এখানে অটো দেই তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি তার মতো স্পেসিং সে নিয়ে নেবে। দেন আমরা অটো দেওয়ার পরে এটা বাড়ানো কমানো করতে পারবো, ঠিক আছে, এই টুলটার মাধ্যমে। তো আমরা এখান থেকে কি করতে পারবো, লেখার কালার চেঞ্জ করতে পারবো। দেন এখানে কালার আছে, আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবো। দেন আমরা যদি চাই এটার হালকা একটা হবে জল সাপের মতো একটা অপারসিটি ব্যাকগ্রাউন্ড দিব, দেন সেটা আমরা দিতে পারি। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে দেন এখানে হ্যাঁ পাথ না আমাকে শেপ দিতে হবে, শেপ দেওয়ার পরে আমার কালার দিতে হবে। আচ্ছা যাই হোক, তখন আমি আমার পাথ সিলেক্ট করা আছে দেখে আমার এটা হয়নি। দেন এখন কিন্তু আমার এটা চলে আসছে। তো এই
এটা চলে আসার পর রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা টাইপ টুলের পিছনে দিতে হবে। দেন তারপর হচ্ছে অপারসিটি যদি করে দেই, কমায় দেই, পিছনে কি আছে সেটা কিন্তু দেখা যাবে। আমি যদি চাই যে কোনো একটা লেয়ার দেখা যাবে না, দেন এখানে আগে যেটা লেখা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না বা যাবে না। তো এইভাবে আমরা বিভিন্ন স্টাইল বা বিভিন্ন লেখালেখি করতে পারি। তো আমরা গত ক্লাসে শিখছি যে কিভাবে আমরা একটা লেখার ডিজাইন করব, দেন আঁকাবাঁকা করা যায়, তারপর হচ্ছে আহ, লেখার স্টাইল করা যায়, আউটলাইন দেওয়া যায়। দেন পেজ থেকে যদি আমরা ফিল বা স্টক দিতে চাই, দেন সেক্ষেত্রে প্রথমে আমরা টাইপ থেকে কি করতে হবে, যে লেয়ারে আমি কাজ করব দেন সেই লেয়ারটা প্রথমে রাস্টারাইজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাস্টারাইজ লেয়ার করতে হবে। রাস্টারাইজ লেয়ার করার পরে এডিট থেকে স্টক যদি আমি কি করতে চাই, দেন সেন্টার বা আউটসাইড আমার লেখাটার বাইরে দিয়ে কি হবে, 1 পিক্সেল করে স্টক হবে। দেন অপারসিটি 100% থাকবে। কি কালার স্টকটা হবে, স্টকটা হবে হোয়াইট কালার। এখানে কালার আমি সিলেক্ট করে দিতে পারবো। দেন আমি যদি অফে দিই, তো এর বাইরে দিয়ে দেখেন একটা সাদা সাদা দাগ কিন্তু চলে আসছে না? জি বুঝতে ভাইয়া। পারছেন? হ্যাঁ। জি ভাই বুঝতে পারছি। এইভাবে আমরা বিভিন্ন লেখালেখি বা বিভিন্ন স্টাইল আমরা করতে পারবো টাইপ টুলের মাধ্যমে। তো ফটোশপ এই পর্যন্তই। দেন এতটুকু পর্যন্ত হলেই আপনারা মোটামুটি কাজ করতে পারবেন। যারা ফটোশপ আরো ভালোভাবে শিখতে চান, দেন আপনারা করবেন, টিউটোরিয়াল দেখে শিখে নেবেন। আর ফটোশপটা কিভাবে ব্যবহার করতে হয় দেন সেটা তো দেখালাম। তো প্রতিটা টুল আলাদা আলাদা, টুলের আলাদা আলাদা কাজ আছে। আমাদের মেইনলি লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করার জন্য মেইনলি বেশি দরকার হয়, ইমেজ রিসাইজ করার জন্য, ডিজিটাল মার্কেটের জন্য ফটোশপটা বেশি দরকার হয়। দেন ফটোশপ যে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ বিষয়টা তা না, আরো অনেক অনেক অপশন আছে। কিন্তু আপনি যদি ফটোশপে যারা ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, তারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, অনেক কিছু করা পসিবল ফটোশপ দিয়ে। তো ইউটিউবে অনেক ফ্রি ভালো ভালো টিউটোরিয়াল আছে। তো আপনি যদি চান দেন সেগুলো দেখে শেখা শুরু করতে পারেন ঘরে ঘরে, যদি আপনার বেশি ইন্টারেস্টেড থাকে দেন আপনি শুরু করেন। বাট এজ এ গ্রাফিক ডিজাইনার, এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে ফটোশপে যে এক্সপার্ট হইতে হবে তা না। তবে অনেক সময় আমাদের ফটোশপটা ব্যবহার করা দরকার হয় নিজেদের কাজের সুবিধার জন্য। দেন আপনারা চাইলে হচ্ছে আহ, এই ইটা টিউটোরিয়াল গুলো দেখে দেখে ফটোশপ গুলো এগুলা আমি যে রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো সেভ করে রেখে দিন। কখন কি কাজে লাগে সেগুলো কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে? তো এটা রেখে দিন। এখান থেকে আপনারা পার্ট বাই পার্ট, ছোট ছোট পার্টে ভাগ করা আছে, তো শিখতে আপনাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, যদি
ইন্টারেস্ট থাকে বা আপনাদের যদি ভালো ইন্টারেস্ট হয় দেন আপনারা ফটোশপ শিখবেন, দেন এখান থেকে আপনার বেসিক লেভেলে বা কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকু শিখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু অনেক সহজ। আমরা কি করব, এখানে একটা টুলস আছে, মানে এক কালার যদি ব্যাকগ্রাউন্ড হয় দেন মিউজিক ওয়ান্ড টুল নামে একটা টুল আছে, তো কুইক সিলেকশন টুল আর মিউজিক ওয়ান্ড টুল, দেন সেটা দিয়ে যদি আমরা ক্লিক করি, এক ক্লিকে কিন্তু এই যে দেখেন কতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ইমেজটা যদি আমরা কি করি আর জুম করি, দেন আরো আমরা এই অংশটুকু বাকি আছে, এই অংশটুকু সিলেক্ট করতে চাইলে দেন এখানে ক্লিক করলে এই অংশটুকু শুধু সিলেক্ট হচ্ছে, বাইরেটা কিন্তু ডিসিলেক্ট হচ্ছে। তো বাইরেটা সহ সিলেক্ট করতে চাইলে শিফট চাপতে হবে, শিফট চেপে ক্লিক করতে হবে। এখন ফটোশপ লেটেস্ট ভার্সন যেটা 21 এ মেবি ওইখানে কন্ট্রোল অথবা অল্টার চাপতে হয়, ওখানে মেবি শিফট চাপলে হয় না। বাটন গুলো ধরেন কন্ট্রোল অল্ট শিফট অথবা অল্টার এই দুইটা বাটনই হবে। যদি এখানে আবার অল্টার চাপলে কি হবে, অল্টার চাপলে কিন্তু এখানে মাইনাস হবে। অল্টার চাপলে যেটা যতটুকু সিলেক্ট করা আছে বেশি অংশ যদি সিলেক্ট হয় এতটুকু কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আবার শিফট চাপলে এটা প্লাস চিহ্ন আসতেছে, দেন ক্লিক করলে এতটুকু অংশ আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন এইভাবে ধরেন এই অংশটুকু সিলেক্ট করা নাই, তো আমি যদি চাই তাহলে এখানে সিসি ভার্সনে শিফট চেপে আমি যদি এখানে ক্লিক করি, দেন এই অংশ কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, নিচের অংশটুকু সিলেক্ট করা নাই। দেন এখানে কিন্তু আবার বেশি চলে গেছে, তাই না? তো বেশি চলে গেলে দেন অল্টার চেপে এগুলো ঠিক করে নিতে হবে। চেপে অল্টার 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 চেপে ক্লিক করতে হবে যতটুকু বেশি আসছে। দেন এখানে আবারই হয়ে গেছে। তো আচ্ছা, দেন এই যে এখানে আছে, তো এখানে যেগুলো থাকবে দেন সেখানে হচ্ছে কন্ট্রোল দেন আমরা টলারেন্স একটু কমায় দিব যখন দেখতেছি যে না এগুলা অনেক সেনসিটিভ বা ঠিকঠাক মতো কাজ করতে হবে, দেন টলারেন্স আমরা কমায় নিব। টলারেন্স আমরা 15 এ দিয়ে দিব। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে অল্টার চাপলে দেন এখন মোটামুটি ওকে। দেন এখন এতটুকু সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পরে আমার মোটামুটি যতটুকু দরকার, দেন এখন এটার ইটাই করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে লকটা। দেন কন্ট্রোল এক্স যদি দেই তাহলে দেখেন এখন কিন্তু আমার কি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল এক্স, হ্যাঁ কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স মানে কাট করা, আপনি যদি চান ডিলিট বাটন প্রেস করলেও সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো ডিলিট বাটন চাপলেও হয়ে যাবে। দেন আমি একটা নতুন লেয়ার নিলাম, এটা লেয়ারটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে এখন যদি অন্য একটা কালার আমি যদি দেই, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার সেট করলাম, সেট করে হচ্ছে ওয়াটার
ডিলিট যদি চাপি, দেখছেন এখন কিন্তু অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার হলো। দেন এক কালারের যদি ইমেজ থাকে তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কাজগুলো করতে পারি, বাট এটার কিন্তু ফিনিশিংটা অতটা ভালো হয় না। আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে যেভাবে কাজ করি, এটা দিয়ে কাজ করলে কিন্তু এটা ভালো হবে না। দেখেন এই জায়গায় কিন্তু একটু খারাপ আসছে, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া তো অনেক ক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসবে, অনেক ক্ষেত্রে আসবে না। দেন এক কালার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেটার ক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করে আমরা সহজেই কিন্তু সেই কাজগুলো করতে পারি। ওকে, আরো অনেক ওয়ে আছে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আপনারা শিখতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ধরেন এই হেয়ারের জন্য মাস্কিং সিস্টেম আছে। তারপরে চ্যানেল মাস্কিং এর মধ্যে অনেক মাস্কিং আছে, চ্যানেল মাস্কিং আছে, লেয়ার মাস্কিং আছে, তারপরে কালার মাস্কিং আছে, চ্যানেল মাস্কিং, লেয়ার মাস্কিং, কালার মাস্কিং, আর জানি কি কি মাস্কিং আছে। ঠিক আছে, তো এই মাস্কিং গুলা করে আপনারা কাজ করতে পারবেন। ভাইয়া প্রথমে কি করলেন, মানে কাট করার জন্য, মানে সিলেক্ট করার জন্য? হ্যাঁ, এই যে এখানে রেক্টেঙ্গেল ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুলস আছে। এই টুলসটা সিলেক্ট করছি, সিলেক্ট করে ক্লিক করছি। এখন তো এটা আলাদা আলাদা লেয়ার চলে আসছে। দেন আমি এটা আবারই করি। এখান থেকে আপনারা যদি লেয়ার গুলো ডিলিট করে দিতে চান, দেন আপনাদের যেটা করতে হবে, লেয়ারের এখানে এই যে কোনায় ক্লিক করে দেন ফ্ল্যাটেন ইমেজ করলে তাহলে কিন্তু এটা আবার লক হয়ে যাবে। আমি লক করে নিলাম প্রথমে। দেন তারপরে কুইক সিলেকশন টুল না, মার্কি টুল যেটা আছে, দেন সেটা নিলাম। কুইক সিলেকশন টুলে কুইক সিলেকশন টুল না, দেন ম্যাজিক ওয়ান টুল যেটা আছে সেটা আমরা নিব। সেটা নেওয়ার পরে দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হলো, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে দেন কিছু কিছু অংশ বাদ আছে, দেন সেটা আমি শিফট চেপে সেই অংশগুলো যেগুলো বাদ আছে সেগুলো করব, জুম করে নিব ভালোভাবে বোঝার জন্য যে আসলে কোন কোন অংশগুলো বাদ আছে। দেন জুম করে সেগুলো আমি সিলেক্ট করে নিব। দেন এখানে আমার ফিনিশিংটা ভালো হবে। ওকে, দেন তারপর হচ্ছে আমি এটা আনলক করে নিব। দেন আমি ডিলিট প্রেস করতে পারি, অথবা কন্ট্রোল এক্স প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম। তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি অন্য আরেকটা কালার দিতে চাই, একটা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে দেন আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি। আমি কি কালার দিব, দেন একটা যেহেতু আহ, গোলাপির মতো কালার আছে, দেন আমি সেটার সাথে ম্যাচ করে এমন একটা কালার সিলেক্ট করব। দেন আমি কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অলটা ডিলিট প্রেস করলে দেন এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। বুঝতে পারছেন? জি এটা জি ভাইয়া। ভাইয়া। চেঞ্জ হয়ে গেল। যদি মনে করি যে না এখন আমার লেয়ার দরকার নাই, দেন সেখান থেকে আমরা ফ্ল্যাটেন ইমেজ নামে একটা আবার ব্যাকগ্রাউন্ড মানে ফিক্সড করে নিব। ওকে।